আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসলাম আরও একটি ক্লাসে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা রেওয়া মিল নবম অধ্যায় দ্বিতীয় সৃজনশীল। আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীলের প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে এবং কি কি করণীয় কাজ আছে সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এবং পর্যায়ক্রমে এগুলোর সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নম্বর সৃজনশীলের প্রশ্নে যেটা উল্লেখ করা আছে, জুবিলি এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্ধৃতগুলো নিম্নরূপ। আমাকে এখানে কতগুলো সমাপনী উদ্ধৃত দিয়েছে, কিছু এন্ট্রি দিয়েছে। প্রথমে দিয়েছে মূলধন, তারপরে দিয়েছে আসবাবপত্র ও সাজসজ্জা, প্রাপ্য বিল, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, নগদ তহবিল 1/1/2017। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম রেওয়া মিলে কোন কোন এন্ট্রি আসবে এবং কোন কোন এন্ট্রি আসবে না, ব্যতিক্রমী এন্ট্রিগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি আলোচনা করেছিলাম রেওয়া মিল তৈরির যে বিবেচ্য বিষয়গুলো। যদি তোমরা প্রথম ক্লাসটি না করে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশনে প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা প্রথম ক্লাসটি করে এসে কি করতে পারো, বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবে বলে আশা করছি। এরপর আমাদের যে এন্ট্রি দেওয়া আছে, মজুত পণ্য 1/1/2017, কুঋণ সঞ্চিতি, পাশের কলামে দেওয়া আছে দালান কোঠা, দেনাদার, পাওনাদার, বেতন, অনুপার্জিত সেবা আয়, ব্যাংক জমাতিরিক্ত, নগদ তহবিল 31/12/2017, বিমা, মজুত পণ্য 31/12/2017। যে এন্ট্রিগুলো দিয়েছে এই এন্ট্রিগুলো আমরা একবার পড়ে নিলাম। এবার আমাদের প্রশ্নে কি বলেছে চলো আমরা একটু দেখে আসি। ক নাম্বার প্রশ্নে বলেছে জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিলে যেসব উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। আচ্ছা, ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করে এসেছি যে আমাদের রেওয়া মিলে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। তো রেওয়া মিলে যেসব এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না তা আমাদের প্রথম ক্লাসে আলোচনা হয়ে গেছে। চলো তারপর আমরা আজকে ক নাম্বার সমস্যাটি সমাধান করে আসি। প্রশ্নে দেওয়া আছে নগদ তহবিল 1/1/2017। এই 1/1/2017 রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি রেওয়া মিলে কোনো রকমের প্রারম্ভিক বা 1 তারিখের লেনদেন অন্তর্ভুক্ত হয় না, শুধুমাত্র প্রারম্ভিক মজুত পণ্য ছাড়া। তাহলে একটি এন্ট্রি পেলাম যে রেওয়া মিলে নগদ তহবিল 1/1/2017 এটি অন্তর্ভুক্ত হবে না। এটার পাশাপাশি আরেকটি এন্ট্রি আছে মজুত পণ্য 31/12/2017। তো এই সমাপনী এন্ট্রির মধ্যে মজুত পণ্য 31/12 থাকলে এই এন্ট্রিটি অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা দুটো এন্ট্রি আইডেন্টিফাই করলাম, চিহ্নিত করলাম। একটি হচ্ছে নগদ তহবিল 1/1/2017 এবং দ্বিতীয় এন্ট্রি হচ্ছে মজুত পণ্য 31/12/2017। চলো এটাকে আমরা কিভাবে সমাধান করি সেটা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিলে যেসব উদ্ধৃত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। যে এন্ট্রিগুলো আমরা রেওয়া মিল দেখে আলোচনা করেছিলাম সেই এন্ট্রিগুলো এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। নগদ তহবিল 1/1/2017 6,000 টাকা এবং মজুত পণ্য 31/12/2017 35,000 টাকা, সব মিলিয়ে 41,000 টাকা। তাহলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না যে এন্ট্রি তার মোট পরিমাণ হচ্ছে 41,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম ক নাম্বার প্রশ্নের খুব সহজেই এর সমাধানটা করে ফেলতে পারলাম। চলো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে আমরা একটু পড়ে আসি। রেওয়া মিলে দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে খ নাম্বারে যে প্রশ্নটা করেছে, উপযুক্ত উদ্ধৃতগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিল প্রস্তুত করুন। তাহলে রেওয়া মিল যদি আমাকে প্রস্তুত করতে হয়, আমরা পূর্বের মতোই আমাদেরকে জানতে হবে রেওয়া মিলে কি কি ধরনের এন্ট্রি আছে। এই এন্ট্রিগুলো সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে এবং এই এন্ট্রিগুলো দ্বারা আমাকে রেওয়া মিল প্রস্তুত করতে হবে। চলো রেওয়া মিলে কি কি এন্ট্রি দেওয়া আছে তা নিয়ে আমরা একবার আলোচনা করে আসি। শিক্ষার্থীরা, রেওয়া মিলে যেসব এন্ট্রিগুলো দেওয়া আছে তা নিয়ে আমরা এবার একটু আলোচনা করে আসব। প্রথমে যে এন্ট্রি দেওয়া আছে মূলধন, এই মূলধনটি হচ্ছে মালিকানা সত্ত্ব এবং এই এন্ট্রিটি হবে ক্রেডিট এন্ট্রি। আসবাবপত্র ও সরঞ্জাম যে এন্ট্রিটি দেওয়া আছে এটি হচ্ছে সম্পদ এবং এটি ডেবিট এন্ট্রি। প্রাপ্য বিল এটি সম্পদ এবং ডেবিট এন্ট্রি। প্রদেয় বিল দায় ক্রেডিট এন্ট্রি। সাধারণ সঞ্চিতি দায় ক্রেডিট এন্ট্রি। নগদ তহবিল 1/1/2017 রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। মজুত পণ্য 1/1/2017 ব্যয়
ডেবিট। কুঋণ ব্যয় ডেবিট। কুঋণ সঞ্চিতি আয় ক্রেডিট। দালান কোঠা সম্পদ ডেবিট। দেনাদার সম্পদ ডেবিট। পাওনাদার দায় ক্রেডিট। বেতন ব্যয় ডেবিট। অনুপার্জিত সেবা আয় দায় ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত দায় ক্রেডিট। নগদ তহবিল 1/1/2017 সম্পদ ডেবিট। বীমা ব্যয় ডেবিট। মজুত পণ্য 31/12/2017 আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম রেওয়া মিলে যেসব এন্ট্রি দেওয়া আছে সেই এন্ট্রিগুলোর মধ্যে কোন কোন এন্ট্রি আসবে না এবং কোন কোন এন্ট্রি আসবে, কোনগুলো ডেবিট হবে এবং কোনগুলো ক্রেডিট হবে। আমরা সাধারণত জানি সম্পদ, উত্তোলন, ব্যয় এইসব এন্ট্রিগুলো ডেবিট করতে হয় এবং মালিকানা সত্ত্ব, দায়, আয় এই এন্ট্রিগুলোকে ক্রেডিট করতে হয়। চলো এবার আমরা এটিকে ছক আকারে লিপিবদ্ধ করে রেওয়া মিল প্রস্তুত করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব রেওয়া মিলটি কিভাবে ছক আকারে আমরা সমাধান করতে পারি। প্রথম যে এন্ট্রিটি দেওয়া ছিল মূলধন, এই মূলধন এন্ট্রিটি ছিল ক্রেডিট এবং সেটা ক্রেডিট দিকে লেখা হয়েছে। আসবাবপত্র ও সরঞ্জাম সম্পদ ডেবিট। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট। প্রদেয় হিসাব দায় ক্রেডিট। সাধারণ সঞ্চিতি দায় ক্রেডিট। মজুত পণ্য 1/1/2017 ব্যয় ডেবিট। কুঋণ ব্যয় ডেবিট। কুঋণ সঞ্চিতি আয় ক্রেডিট। দালান কোঠা সম্পদ ডেবিট। দেনাদার সম্পদ ডেবিট। পাওনাদার দায় ক্রেডিট। বেতন ব্যয় ডেবিট। অনুপার্জিত সেবা আয় দায় ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত দায় ক্রেডিট। নগদ তহবিল 31/12/2017 সম্পদ ডেবিট। বীমা ব্যয় ডেবিট। খেয়াল করো, এখানে প্রতিটা এন্ট্রি আমরা ডেবিট এবং ক্রেডিট ঠিকভাবে লেখার পরও আমাদের যোগফল, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা ডেবিট এবং ক্রেডিট যে এন্ট্রিগুলো লিপিবদ্ধ করা হয়েছে তা সঠিকভাবে লিপিবদ্ধ করার পরও আমাদের অঙ্কটি মিলবে না, কারণ এখানে প্রত্যেকটা এন্ট্রি ঠিকভাবে লেখার পরও দুই পাশ যোগ করার ফলে আমাদের যোগফলের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে এবং সে পার্থক্যটা আমরা দেখতেছি যে দুই পাশের যোগফলের মধ্যে আমাদের 10,000 টাকা পার্থক্য থাকতেছে। মানে আমরা যদি ডেবিট পাশটা যোগ করি তাহলে আমাদের যোগফল আসতেছে 2,23,000, কিন্তু আমরা ক্রেডিট পাশটা যখন যোগ করতেছি তখন আমাদের যোগফল আসতেছে 2,13,000। এই যে সব এন্ট্রিগুলো আমরা ঠিকভাবে লেখার পরও যে 10,000 টাকা কম আসছে, যখন এভাবে সকল এন্ট্রিগুলো ডেবিট এবং ক্রেডিটকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় তারপরেও যখন কোনো পাশ না মিলে তখন তাকে অনিশ্চিত হিসাব দিয়ে সাময়িকভাবে মিলাতে হয়। তাহলে আমাদের ডেবিট এবং ক্রেডিট পাশে যে এন্ট্রিগুলো আমাদের লেখা দরকার ছিল আমরা স্পষ্টভাবে লিখলাম, কিন্তু আমরা যোগ করে দেখতেছি যে ক্রেডিট দিকে 10,000 টাকা কম আছে, তখন এই 10,000 টাকা আমরা সাময়িকভাবে অনিশ্চিত হিসাব দিয়ে মেলালাম। তাহলে এবার আমাদের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল মিলে গেল 2,23,000 এবং ক্রেডিট দিকেরও যোগফল 2,23,000। নিচে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি। রেওয়া মিলের যোগফল 2,23,000, অনিশ্চিত হিসাব 10,000 টাকা ক্রেডিট। এখানে ক্রেডিট লেখার পেছনে কারণ হচ্ছে টাকাটা 10,000 টাকা ক্রেডিট পাশে কম ছিল। যদি এই টাকাটা ডেবিট দিকে কম থাকে তাহলে আমরা ডেবিট দিকে অনিশ্চিত লিখতাম। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নটি, গ নম্বর প্রশ্নটি দেখে আসি। গ নম্বর প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে জুবিলী এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে যদি না জানি তাহলে এই প্রশ্নটি সমাধান করতে পারবো না। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সেই ধরনের ব্যয় যে ব্যয়গুলো দীর্ঘদিনের জন্য হয়ে থাকে, আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই ধরনের ব্যয় যে ব্যয়গুলো সাধারণত 0 দিন থেকে 365 দিন বা 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। আমরা আরেকটু যদি সহজ করে বলি, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে একটি অনিয়মিত ব্যয় যা মাঝে মাঝে করতে হয়, হঠাৎ হঠাৎ করতে হয়, নিয়মিত ব্যয়টা করতে হয় না। কিন্তু মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে একটি নিয়মিত ব্যয়, এটি সবসময় করতে হয় এবং বছরের মধ্যে একাধিকবার করতে হয়। চলো আমরা এটার একটু সমাধান করে আসি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, শিরোনামে আমরা দিয়েছি জুবিলী এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রথমে যে এন্ট্রিটি দেওয়া আছে মূলধন জাতীয় ব্যয়, আমরা রেওয়া মিলে যখন আলোচনা করেছিলাম তখন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা শুধু দালান কোঠা পেয়েছি। এই দালান কোঠা 45,000 টাকা আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়গুলো বারবার হয়ে থাকে, বছরে একাধিকবার হয়ে থাকে, এমন এন্ট্রির মধ্যে ছিল কুঋণ, বেতন, বীমা, মজুত পণ্য
1/1/2017। এই সমস্ত এন্ট্রিগুলো যে 4টা এন্ট্রি পেলাম এগুলো বছরের মধ্যে বারবার হয়ে থাকে এবং এটি নিয়মিত ব্যয়, যার কারণে এগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। সব টাকাগুলো যোগ করে আমরা যে টাকা পেলাম সেটা হচ্ছে 58,000 টাকা। তাহলে নিচের উত্তরের দিকে খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 45,000 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 58,000 টাকা। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করলাম। যদি এই দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের জানার কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা যত দ্রুত সম্ভব এই সম্পর্কে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।